ওকে, বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ। ঠিক তখনই কিন্তু এই ধাক্কা ধাক্কি লাগে এবং তাই কিন্তু মধ্যখানে পালিয়ে আপনারা সবকিছু দেখতে পারবেন হুজুরকে কি করা হচ্ছে এবং সাধারণ মানুষরা কিভাবে কেঁপেছে। লক্ষ লক্ষ জনতা, প্রায় 10 লক্ষ মানুষ। আজহারি সিলেটে গিয়ে ভালো খাইছে তোরা। সিলেটে হাজার হাজার জনগণ বুঝে গেছে যে এই আজহারি হচ্ছে ভণ্ড, জামাতের দালাল, স্বাধীনতার বিরোধী, গণতন্ত্রের শত্রু। একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন। আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান। আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। আমি কখনো হারি না, আমারে হারানো এত সোজা না। আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা, ইশারা ইঙ্গিতে রাজনৈতিক আলোচনা, পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাদ, কাফের, এমনকি লাঠিসোঁটা নিয়ে ঘেরাও করা, বাংলা থেকে ত্যাগ করা। আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ওমকরে দেখলে পিটাবেন। এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে। অন এন্ড অনলি ব্লুটুথ বক্তা মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর, খুব ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপাড়, এর মাঝখানে আবারও একটা ছোটখাটো লাড়া দিচ্ছেন আমাদের মিজানুর রহমান আল আজহারি হুজুর। তো সিলেটে গতকালকে তিনি আরো এক ঐতিহাসিক অবস্থান আমরা দেখলাম। সিলেট কাঁপিয়ে আসলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আজকের সিলেটের ঐতিহাসিক মাহফিলে মিজানুর রহমান আজহারি সাহেবের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। মিজানুর রহমান আজহারি যশোরের মাহফিলে যে কথাটা বলেছেন যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ওই মাহফিলে আপনিও বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য আমরা শুনেছি। তো সেই কথাটা নিয়ে হুট করে বিভিন্ন ভাবে লেখালেখি হচ্ছিল। মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের ট্রেন্ডিং এর যে আলোচ্য বিষয় সেটার উপর ভিত্তি করে হয়তো শব্দ চয়ন করেছেন। দ্যাটস ইট। এই শব্দ চয়নটা এমনও তো হতে পারে, আমি তো মনে করি এটা তিনি জামাতকে উদ্দেশ্য করে বলছে, চরমনাইকে উদ্দেশ্য করে বলছে, হেফাজতকে উদ্দেশ্য করে বলছে, এমনকি আমার দল বিএনপি কে উদ্দেশ্য করেও বলছে। তো যাকেই উদ্দেশ্য তিনি করে বলুক না কেন, আগামী দেশ গুন্ডা, চোর, ডাকাত, কোন ধরনের অপকর্ম করবে, অনৈতিক ভাবে চলবে, তাদের হাতে তো দেশটা দিতে চাই না। অতএব আমি কেন টেনে আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবো। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের বেশি একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, একটু ভিডিও প্রচারের মাধ্যমে মুহূর্তে দেশে শীতকাল চলছে। শীতকাল মানেই ওয়াজের মৌসুম। আর ওয়াজের মাঠগুলা গেল 10 বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা, ইশারা ইঙ্গিতে রাজনৈতিক আলোচনা, পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাদ, কাফের, এমনকি লাঠিসোঁটা নিয়ে ঘেরাও করা, বাংলা থেকে ত্যাগ করা। আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ওমকরে দেখলে পিটাবেন। এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে। তো এগুলোর কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা তো বদনাম হয়েছে। এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই, এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে। আর ফিরে এসেছেন ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বক্তা মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর, খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। গেল কয়েকদিন আগে যশোরে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপাড়, এর মাঝখানে আবারও একটা ছোটখাটো লাড়া দিচ্ছেন আমাদের মিজানুর রহমান আল আজহারি হুজুর। সাথে আবার আমির হামজা হুজুরের চিনেন তো, আল্লাহর সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রাশ্মিকা মান্দানা পুষ্পা ছবির নায়িকারে বলছেন আহারে। পরে আবার কাছে দেখেন আমি মানসিক অসুস্থ। তো এই মানসিক অসুস্থ হুজুর আবার ওয়াজের মাঠে কেমনে চলে গেল দৌড় দিয়া, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার কোথায় কোনটা বইলা বসে ঝামেলা হবে। হুজুরদের ওজনের জন্য বলতেছি। যাই হোক, আমরা কথা বলতেছি আজহারি হুজুরকে নিয়ে। তো সিলেটে গতকালকে তিনি আরো এক ঐতিহাসিক অবস্থান আমরা দেখলাম। আপনার কি বলা হয় যে মানে একটা হিউজ উপস্থিতি ছিল। তো সেইখানেও তার যে বক্তব্যের একটা অংশ, এই অংশটা নিয়েও আবার একদল মানুষ বা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা একটু বলছেন যে এই কথাগুলো রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে। তো তিনি আবার কি বলছেন? তিনি বলছেন যে 24-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ। ঠিক,
এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ। তো তরুণদের হাতেই নিরাপদ, এটা কি কেন পলিটিক্যাল ওয়েতে তিনি বললেন? এটা কেউ কেউ মনে করছেন। আবার তিনি বলছেন আমরা এই দেশে আর চাঁদাবাজি দখলবাজি দেখতে চাই না, এটা কেউই চায় না। এই কথা এখন হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে। তবে এটা কিন্তু সাধারণ হুজুর না, অন্যান্য হুজুরদের মতন না, তিনি বড় ব্লুটুথ হুজুর। তিনার এক ডাকে বহুত কিছু কিন্তু এদেশে ঘটে যাবে। তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন। শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনাকালে তিনি আপনারা বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ। একটি মাহফিলে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক স্বাধীনতা পরিপন্থী। পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি। এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা। তো আমাদের হুজুরের এই বক্তব্যটাতে আমি আসলে ওইরকম কোনো ভেজাল টেজাল পাই নাই, কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা। দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয়। আর আজহারী হুজুরকে কোথাও না কোথাও সবাই ভাবে তিনি জামাতের একজন কট্টর সমর্থক, এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি জামাতকেই প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন। যাই হোক, এবার আসেন আমির হামজা হুজুর কি বলছে। সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয়। আচ্ছা, এখন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাচ পাইছে। কেন প্যাচ পাইছে? যে রাষ্ট্র ক্ষমতা তো এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে, বা অনেকেই মনে করে বিএনপি যাবে। তো বিএনপি যদি যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ, তারপরেও অধিকাংশ মানুষ বলতে চায় যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। তো হুজুরের এই বক্তব্য আমি প্যাচ পাই নাই, কারণ পুরুষই যদি হয়, খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে, তো সেখানে তারেক রহমানই দলের হাল ধরবেন, এটাই বাস্তবতা। আবার কেউ কেউ বলছেন যে জামাতের আমিরকে ইঙ্গিত দিয়েছেন। দেখেন, আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট, এগুলো কিন্তু নানান আছে। মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মনে জামাতের দখলে। না, এখানে অনেক লাইন আছে, কৌমি, দাখিল, তারপর আলিয়া, অনেক খেলাফতে মজলিস, তারপরে আমি এগুলো সবগুলোর নামও জানি না। যাই হোক, তাদের মধ্যে অনেক বিভাজন আছে, তারা কিন্তু একটা টিম না। সরমোনায় জামাত একে অন্যের পরিপন্থী, এরকম অনেক কিছু আছে। তো ওনার বক্তব্যটা এটা খারাপ না, যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী। আর বিএনপি যদি হয়, আমার ধারণা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে অবশ্যই আসবেন, কিন্তু তিনি সম্ভবত নির্বাচনে এজ এ প্রধানমন্ত্রী তিনার সেই মেধা বা বয়স এগুলো নাই, সেখানে হয়তো তারেক রহমানই হবে। সো আমির হামজা হুজুরের এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নাই, তিনি ওই জায়গাতে বলছেন। তারপরে হুজুরের মানসিক অবস্থা ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে ওনারে ওয়াজের মাঠে পাঠানো জরুরি। আর আবার আমি বলি, রাজনীতির বক্তব্যের জন্য সারা বাংলাদেশে বহুত স্পেস আছে। আমিও একদম ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য আমি পছন্দ করি না, একটাই কারণ, ওয়াজ শুনতে সবাই যায়। আপনি যখন এখানকার জন্য কথা বলা শুরু করবেন, তখন সেখানে কি হয় যে নানান ধরনের মানুষ থাকে, এটা বিদ্বেষমূলক একটা অবস্থান তৈরি হয় ওয়াজের মাঠে। আর রাজনীতি করলে রাজনীতির অবস্থান থেকে এসে আপনি কথা বলেন, আপনাকে যারা গ্রহণ করার করবে। আজহারী সিলেটে গিয়ে ভালো খাইছে ধরা। সিলেটে হাজার হাজার জনগণ বুঝে গেছেন যে এই আজহারী হচ্ছে ভণ্ড, জামাতের দালাল, স্বাধীনতা বিরোধী, গণতন্ত্রের শত্রু এবং সকল ধর্মের মানুষের ঐক্যের বিরোধী। এই ভণ্ড যখন সিলেটে গেছে, লক্ষ লক্ষ জনতা তাকে ভুয়া ভণ্ড বলে ধ্বনি দেওয়ার পর সে হাত তুলে সিলেটবাসীর জন্য অভিশাপ দিয়েছে। কারণ সে বলেছে এই মোনাজাতের আগে, সিলেটবাসী তোমরা যা করেছো মনে থাকবে। এই শয়তানকে পুরো বাংলাদেশে ওয়াজ করা থেকে নিষিদ্ধ ঘোষণা করুন এবং যেখানে পাবেন এর বিরোধিতা করবেন, একে ভণ্ড ভণ্ড বলে ধ্বনি তুলবেন। ডক্টর মিজানুর রহমান আজহারী আজকের সিলেটের ঐতিহাসিক মাহফিলে ওনার আগমন উপলক্ষে সিলেটে সুন্দর সাজে সজ্জিত ছিলেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিলেন। আর আজকের দৈনিক পত্রিকাতে এটাকে রিপোর্ট করেছে মানব জমিন। আমি মানব জমিন থেকে রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি। সাইদির পরে সিলেটে আজহারীর বাজিমাত,
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পরে সিলেটের মাটিতে এত মানুষের সমাগম আর কখনো মানুষ দেখে নাই। সেই বাজিমাতটি করেছেন জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি। এখানে যা লিখেছে, সিলেট আলিয়ার ময়দানে উপমহাদেশের প্রখ্যাত আলেম উলামা স্মৃতি বিজড়িত মাঠ। এই মাঠে সমাবেশ করে নির্বাচনী যাত্রা শুরু করেন রাষ্ট্রের প্রধান দলগুলো। ২৬ বছর আগে এই আলিয়া মাঠে প্রখ্যাত আলেম ও জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর হাত ধরে তাফসির মাহফিল শুরু হয়েছিল। তাকে ঘিরেই মূলত ৩ দিনের এই তাফসির মাহফিল আয়োজন হতো। আল্লামা সাঈদীর বয়ান শোনার জন্য মাদ্রাসার মাঠে জমায়েত হতেন হাজার হাজার মুসল্লি। শুধু যে সিলেট নগর তা নয়, গোটা বিভাগ থেকে তার তাফসির শোনার জন্য লোকজন জমায়েত হতেন এখানে। লেখছে ২০১২ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন আলিয়া মাঠে এই তাফসির মাহফিল চলছিল। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয়। দেলোয়ার হোসেন সাঈদী কারাবন্দী হওয়ার কারণে মাহফিলের আয়োজন করা হয়নি। সরকারের নানা বিধিনিষেধ ছিল। তারা জানান, সিলেটের এই মাহফিল ধরা হতো প্রধান মাহফিল। এইবারে অন্যান্য ইসলামী দল ও গোষ্ঠীর পক্ষ থেকে প্রতি বছরই আলিয়া মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার মুক্ত পরিবেশে, ফলে এক যুগ বন্ধ থাকার পর এবার আয়োজক সংগঠন আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেটে ৩ দিন ব্যাপী তাফসির মাহফিল আয়োজন করেন। প্রথমে তারা ঘোষণা দিয়েছিলেন আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত আলিয়া মাদ্রাসা মাহফিলে আয়োজন করবেন। এবারের তাফসির মাহফিলের মূল আকর্ষণ ছিল মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি। মানবজমিন পত্রিকায় এভাবে তারা লিখেছেন, মুক্ত পরিবেশে সিলেটে এবার তার প্রথম অনুষ্ঠান এটি। এর আগে সিলেটে তিনি একাধিকবার অনুষ্ঠান করলেও তাকে নিয়ে এত আকর্ষণ ছিল না। বিগত সরকারের রোশানলে পরে তিনি হয়েছিলেন দেশান্তরী। এরপর থেকে আলেম উলামা মুসল্লিদের কাছে তার জনপ্রিয়তা বাড়ে। এবার আজহারির সব ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছে না। তার ইচ্ছে ছিল প্রতিটি বিভাগে একটি করে ওয়াজ মাহফিল আয়োজন করবেন, আর সেটি হচ্ছে সাজানো গুছানো, থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়াও। তার ইচ্ছা অনুযায়ী সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান এবার ৩ দিন ব্যাপী তাফসির মাহফিল আয়োজন চলছিল, কিন্তু লোক সমাগম বেশি হওয়ার কারণে প্রায় ৩ সপ্তাহ আগে মাহফিলের স্থান পরিবর্তন করে এমসি কলেজ মাঠে নেওয়া হয়। আয়োজকরা জানান, এমসি কলেজ মাঠে আলিয়া মাদ্রাসা মাঠের ৩ গুণ লোক সমাগম ঘটানো সম্ভব। এ কারণে লোক সমাগম বিবেচনা করে তারা সিলেটে তাফসির মাহফিলের স্থান পরিবর্তন করেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যে বক্তব্যটি শুনলেন, এটা সিলেটের মানুষের প্রাণের বক্তব্য। বিশ্বব্যাপী সিলেটের মানুষেরা এই মাহফিলকে জুড়ে লন্ডন থেকে, আমেরিকা থেকে, মধ্যপ্রাচ্য থেকে, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড থেকে প্রবাসের সিলেটের বিভিন্ন মানুষ সিলেটে গিয়েছেন এবারের মাহফিলে। তাই এবারের মাহফিলে কোটি টাকা বাজেটে মাহফিলটি হলেও এই মাহফিল ছিল সিলেটের জন্য একটি ইতিহাস সৃষ্টি করা মাহফিল। এখানে লেখেছে, মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী বয়ান করেন। তিনি এই আয়োজনে শুকরিয়া প্রকাশ করে বলেন, আমার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা। শুধুমাত্র এই কারণে ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কোরআনের পাখি আল্লামা সাঈদীর উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছে। সকল জুলুম অপেক্ষা করে তিনি দিনের ব্যাপারে ছিলেন আপোষহীন। তাই ভারতের প্রেসক্রিপশনে হাসপাতালে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, আসছে সিলেটের মাহফিলে আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী দ্বিতীয় দিনে বলেছে, আমার বাবাকে বিষ প্রয়োগ করে ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে আওয়ামী লীগ। এইবার কিন্তু এই কথা থেকে, সিলেটের এই ময়দান থেকে, এই বিশাল মাহফিল থেকে ওনার এই আহ্বানে নিশ্চয়ই তদন্ত হবে আল্লামা সাঈদীকে সত্যি সত্যি মারা হয়েছে নাকি তিনি এমনিতেই মারা গিয়েছেন।
2,000 ছাত্র জনতার জীবন ও 40,000-এর বেশি ছাত্র জনতার রক্তের বিনিময়ে দীর্ঘ 1 যুগ পরে কোরআনের পাখি স্মৃতি বিজড়িত মাহফিলে উপস্থিত থাকতে পারায় আমি কৃতজ্ঞ। সাইদি সাহেবের ছেলে শামীম সাইদি এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রিয় সিলেটবাসী যে আয়োজনটি করেছেন সেই আয়োজনটি সিলেটবাসী নয়, গোটা বাংলাদেশকে তারা চমক লাগিয়েছেন। এত সুন্দর আয়োজন সিলেটে এর আগে কখনো হয়নি। থাকবে না, থাকবে না, থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐক্য বেশি দিন থাকবে না। কিছুদিন আগে আমরা দেখেছি বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে, মারামারি হয়েছে, 3 জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। এখন কি হয়েছে? এখন হচ্ছে চট্টগ্রামে তারা এই যে 15ই জানুয়ারির যে সংবিধানের কবর রচনার বিষয়টি আছে, সেই কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য সারা বাংলাদেশে লিফলেট বিতরণের কর্মসূচি করেছে। আমি আগেই বলেছিলাম যে লিফলেট বিতরণ করতে যখন তারা যাবে, হয় স্থানীয় যারা সমন্বয়ক আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং তাই হচ্ছে, অথবা জনগণ তাদেরকে প্রতিহত করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের নিজেদের মধ্যেই আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে হট্টগোল। প্রথম আলো এই ছবি দেখেন তাদের, ঠিক আছে, অর্থাৎ মার মুখী অবস্থান। ওখানে কাকে নাকি আটক করা হয়েছে, নিজেরা একজনকে বন্দি করেছে, আব্দুল হান্নান মাসুদ, তাকে আটক করা হয়েছে। আটক মানে নিজেরা আটক করেছে এবং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে এবং তাদের মধ্যে হাতাহাতি হয়েছে, মুখোমুখি কথাবার্তা, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সংবাদ সম্মেলনে হট্টগোল তাদের মধ্যে। কেন হট্টগোল? এইটা বেশি দিন থাকবে না। কারণ হচ্ছে সমস্ত সুযোগ সুবিধা এই ঢাকায় যে কয়জন আছে তারা পাচ্ছে, অথচ সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই রয়েছেন, সমন্বয়ক রয়েছে। অনেকের অনন্য ভূমিকা ছিল জুলাই আগস্ট বিপ্লবে, তারা যে বিপ্লব বলছে, কিন্তু তারা কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে না। দুঃখজনক হলেও তাদের বাবা মাও বলছে, তোরা যে এত আন্দোলন করলি কি হলো? তোদের বাবা মা হিসেবে আমাদের সম্মান কোথায়? তোরা শহীদ হইলি না, তাহলে আমরা কোথাও যেতে পারতাম। আহত হইলি না, কোনো প্রকার বেনিফিটও তো আমরা পাচ্ছি না। আবার তোরাও তো নিজেরা কিছু করতে পারলি না। এটা দুঃখজনক ঘটনা, অর্থাৎ আফসোস। কারণ হাসনাত আব্দুল্লাহ এখন কোথায় আছে? সারজি সালাম এখন কোথায় আছে? অর্থ, বিত্ত, গাড়ি বাড়ি তাদের সবকিছু হয়ে গেছে, তারা করে ফেলেছে। এটা ঠিক না। এবং যেহেতু তারা এগুলো করছে, লোভনীয় কাজগুলো তারা করেছে, এই অনাকাঙ্ক্ষিত কাজগুলো তারা করেছে, অর্থবিত্তের মালিক হয়েছে, এটা কিন্তু অন্যরা দেখছে। যারা নিবেদিত প্রাণ ছিল, নিবেদিতভাবে আন্দোলন করেছিল, তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। তারা এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তারা যেখানেই যাচ্ছে তাদেরকে হামলা করছে, তাদের উপর আঘাত করছে, তারাও আবার পাল্টা আঘাত করছে। এইসব মিলিয়ে একটা, বললাম না, থাকবে না, তাদের ঐক্য থাকবে না, এটা থাকতে পারে না। সংবাদ সম্মেলনে হট্টগোল কি বলেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ সংবাদ সম্মেলন করার সময় প্রেস ক্লাবে এসে হাজির হন কেন্দ্রীয় সমন্বয়ক, সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, যাকে আপনারা সবাই চিনেন, আলোচিত, হাত তুলে দাঁড়ায়, ও মোহাম্মদ রিজাউর রহমান। এই সময় দুই পক্ষের মধ্যে, সমর্থকদের মধ্যে হট্টগোল হয়। রাসেল আহমেদের সমর্থক, এখানে কিন্তু টাকা পয়সা এবং স্বার্থ। হট্টগোল হওয়ার একমাত্র কারণ টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার ভাগাভাগি এবং নিজেদের স্বার্থকে কত আলোচনায় আসতে পারে এগুলো নিয়ে। রাসেল আহমেদের সমর্থকেরা রিজাউর রহমান ও রাফিকে দেখে ভুয়া বলে স্লোগান দেয়। একসময় এরাই ছিল আদর্শ, এখন তারা নিজেরাই বলে ভুয়া। ঢাকাতেও আমরা সেসব প্রতিক্রিয়া দেখেছি। রিজাউর ও রাফির সমর্থকেরা পাল্টা স্লোগান দিয়েছে, অর্থাৎ স্লোগান এগুলো কিন্তু চলতেই আছে তাদের মধ্যে এবং আরো চলমান থাকবে। এবং তারা যে কর্মসূচি নিয়েছে, এটি বাংলাদেশের মাটিতে কখনোই সাকসেসফুল হবে না। এই যে পাল্টাপাল্টি, ওদের চিৎকার, ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলতে থাকবে। রাফি ও রিজাউর
যাওয়ার পর এক পর্যায়ে হামলাকারীদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না, হামলাকারীদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না, এমন কথা বলে উঠে দাঁড়ান মোহাম্মদ রাসেল আহমেদ ও তার সমর্থকেরা। তারা কিন্তু দুই গ্রুপ হয়ে গেছে, কে কোন গ্রুপ এটা কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ তাদের নাম এখন অত পরিচিত না। তারা কনফারেন্স হল ত্যাগ করেন। এই সময় রাফি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন, এক একবার এক একজন কথা বলছেন। তবে তিনি কথা শেষ করার আগেই স্লোগান দিতে দিতে আবার হলে প্রবেশ করেন মোহাম্মদ রাসেল আহমেদ সহ একাধিক নেতাকর্মী। আহা, এক পর্যায়ে রাফির কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। পরে দুই পক্ষই সংবাদ সম্মেলন শেষ না করে বের হয়ে যান। আবার যেখানে সংবাদ সম্মেলন তারা করেছে সেটা একটা প্রাইভেট অফিস, সেখানে তারা ভাঙচুর করেছে। সেই ভাঙচুর যাদের অফিস হয়েছে, যাদের অফিস ভাঙচুর হয়েছে, তারা এটার ক্ষতিপূরণ চাচ্ছে। জানতে চাইলে মোহাম্মদ রাসেল আহমেদ প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় আমাকে এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। মূল বক্তব্য এটা, আব্দুল হান্নান মাসুদ, এবং তাকে তো চেনেন, ওই যে স্টেপ ডাউন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এরপর আমরা সহযোদ্ধাদের ফোন করি, তারা নিজেরাই অবরুদ্ধ করেছে। তারা পৌঁছানোর পর আমরা বের হই, অর্থাৎ তাদেরকে অবরুদ্ধ করছে। সহপাঠীরা যখন এসছে, সহযোদ্ধারা যখন এসছে, তারা আসার পর এরা বের হয়। বেসরকারি ওই প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করা হয়। দুঃখজনক, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় দেন কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ ওরফে রাফি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রিজাউর রহমান। অর্থাৎ তাদের মধ্যে রাসেলের বক্তব্যের বিষয়ে খান তালাত মাহমুদ প্রথম আলোকে বলেন, আলোচনা করার সময় আমাদের মধ্যে বাগ বিতণ্ডা হয়েছে। এটা কিন্তু শোভনীয় নয়। যাই হোক, অর্থাৎ আমি কিন্তু আমার ভিডিওতে কয়েকবার বলেছি, এদের এই ঐক্য থাকবে না, এদের এই অবস্থান থাকবে না, এদের কোনো ভিত্তি নেই। এরা গ্রামে গ্রামে যাবে, বিভিন্ন অঞ্চলে যাবে, এদের মধ্যে এই ঘটনাগুলো চলতে থাকবে। হয় তারা নিজেরা আত্মকলহে জামাত শিবির শেষ, জামায়াত ইসলাম শেষ, সমন্বয়কদের খেলা শেষ, ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা যে বা যারা আছে প্রত্যেকের খেলা সমাপ্তি। খেলবে এখন বিএনপি। কিভাবে? দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আপনার বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া আর হচ্ছে মির্জা ফখরুল আরেকজনকে হঠাৎ করে কেন দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প, মানে আমেরিকাতে একটা পার্টিতে, ব্রেকফাস্টে। কেন দাওয়াত দিলেন? আপনারা অনেকেই জানেন, আমাদের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিংবা উপদেষ্টা সমন্বয়কারীরা যে বা যারা আছে, তারা সবাই কি দল গঠন করতেছে এবং বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। অপোজিট সাইডে সমন্বয়কারীরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা একটা আন্দোলন করে যাতে আপনার বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। জামাত শিবির, উপদেষ্টা যে বাজার আছে, প্রত্যেকের একটাই দাবি, আওয়ামী লীগ যাতে নির্বাচন না করতে পারে। এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই, ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিছে আপনার মির্জা ফখরুল সাহেব শুরু করে আপনার তারেক রহমান থেকে শুরু করে সবাইকে বিএনপির, তাহলে এখানে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট কিভাবে? আপনারা অনেকেই জানেন যে বিএনপি হচ্ছে আপনার বহু দলের গণতান্ত্রিকে বিশ্বাস করে এবং বিএনপি চায় যে বাংলাদেশে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে কিংবা আপনার অংশ নিবে। এখন সেইটার ভিত্তিতে সমন্বয়করা আপনার জামাত শিবির, জামায়াত ইসলাম কিংবা উপদেষ্টারা চায় না যে আওয়ামী লীগ আপনার নির্বাচনে অংশগ্রহণ করুক। এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনার 21 তারিখে তিনি শপথ নিয়ে আপনার ক্ষমতায় বসবে এবং তখনই হচ্ছে তার আপনার তারেক রহমান কিংবা আরো যে বাজার আছে তাদেরকে কি দাওয়াত করছে। সেই দাওয়াতে আর যাই হোক আওয়ামী লীগের কপাল খুলে গেল, কারণ বিএনপি, যে বললাম যে বিএনপি কি বহু দলে গণতান্ত্রিকে বিশ্বাস করে এবং এর সাথে আপনার ইন্ডিয়ার অনেকেই থাকবে, আপনার মির্জা ফখরুল, তারেক রহমান সাহেব, মানে অনেকেই থাকবে। এখানে সবচেয়ে বড় যে আপনার কপাল পুড়ছে সেটা হচ্ছে জামায়াত শিবির, জামায়াত ইসলাম,
সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনূস সহ যে বাজার আছে। অনেকেই জানেন যে আমেরিকার যে রাষ্ট্রদূত আছে ব্রাইডেন, তিনি কিন্তু আমাদের বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কি সবকিছু বদলে ফেলছে, মানে আসতে দেয় নাই। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে পছন্দ করে না। অপোজিট সাইডে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে 21 তারিখ কিংবা 22 তারিখ পরে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মোতাবেক একটা রাষ্ট্রদূতকে আমাদের বাংলাদেশে পাঠানো হবে। মানে কি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মোতাবেক। আপনি বুঝতে পারেন এখানে কত বড় একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য এবং বিএনপির জন্য। আর সবচেয়ে বড় যে নেগেটিভ আর দুশ্চিন্তার হতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার জামায়াত ইসলাম, জামাত শিবির, আপনার উপদেষ্টা কিংবা সমন্বয়করা যে কুঠার নামে বর্তমান সরকার তারা নিজেরা হতে যাচ্ছে এবং ইলেকশন করতে যাচ্ছে বা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এদের জন্য হবে সবচেয়ে বড় কাল। এবং এটার বিপরীতে ডক্টর ইউনূস পাবে সবচেয়ে বড় মনে করেন বিপদে। কারণ তিনি কি শান্তিপূর্ণভাবে একটা নোবেল বিজয় হয়, তো এই তার নোবেলের নমুনা যখন নাকি রাষ্ট্রদূত আসবে, দেখবে, পরিচালনা করবে, যাচাই বাছাই করবে, তখন যদি পায় এই ধরনের অরাজকতা, আপনি বুঝতে পারতেছেন ডক্টর ইউনূসের এই নোবেল কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, যারা নাকি আওয়ামী লীগের আছেন আপনাদের জন্য সেম এটা সুসংবাদ। কারণ মনে করবেন না যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিংবা ডোনাল্ড ট্রাম্প আপনার তারেক রহমানকে কিংবা মির্জা ফখরুল সাহেব শুরু করে আরো একজনকে, তার নামটা আসলে আমার মনে আসতেছে না, তাকে যে ইনভাইট করছে, এতে আপনার আওয়ামী লীগের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এতে আপনাদের প্লাস পয়েন্ট। এখানে অনেক ধরনের আপনার আলোচনা হতে পারে যে কিভাবে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া যায়, কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা যায়, কিভাবে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সে অনেকদিন ধরেই আমরা কিন্তু এই বিষয়টা আজ করছিলাম। ইভেন এই ঘটনাগুলো ঘটবে এটা খুবই স্বাভাবিক। কেন ঘটবে? বৈষম্য বিরোধী আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। সো এই আন্দোলনটার যারা মাথা, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, তাদের উপরে হামলা হবে, মামলা হবে, জেল হবে, হুলিয়া হবে। তবে এত দ্রুত যে এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু আমরা কেউ চিন্তা করিনি। আমরা এটার তীব্র নিন্দা জানাই। মানে কারা এই ঘটনা ঘটিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল, এই দুজনকে অবরুদ্ধ করে ব্যাপক মারধর করা হয়েছে। আর এই অভিযোগ হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে। আপনার আজকে বিকালে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ের এলাকার একটি অফিসে এই হামলার ঘটনাটি ঘটেছে। রাসেলের বক্তব্য, ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা, নাম কি ডট গ্যাংয়ের সদস্যরা এই হামলা চালিয়েছে। চট্টগ্রাম নগরের দক্ষিণ জোনের উপকমিশনার ডিসি শাকিলা বলছেন যে সমন্বয়কদের উপর হামলার একটা অভিযোগ শুনেছি, আমরা বিস্তারিত খবর নিচ্ছি। তবে সমন্বয়কদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জায়গাতে একটা প্রশ্নবোধক চিহ্ন। ডট গ্যাং হিসাবে যাদেরকে ছাত্রলীগ চিহ্নিত করা হচ্ছে, গণমাধ্যমে চলে আসছে তারা ছাত্রলীগ, তা আপনারা কেন মার খাওয়ার এতক্ষণ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি? এর আগে জুলাইয়ের ঘোষণাপত্র, যেটা নিয়ে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা সমন্বয়করা আছেন তারা প্রচারণা বিলি করছেন। ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব নিয়েছিল আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা পথসভা, জনসংযোগ এবং লিফলেট বিতরণে এই মুহূর্তে আছে। বিকেল 3টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করছিলেন তারা। পরে পথসভায় বক্তব্য দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ এবং হান্নান আহমেদ রাসেল। তবে তাদের সাথে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটছে, তাদেরকে আসলে কিভাবে অবরুদ্ধ করা হলো, কিভাবে ছাত্রলীগের ডট গ্যাংয়ের সদস্যরা নিয়ন্ত্রিত, যেটা ছাত্রলীগ কর্তৃক নিয়ন্ত্রিত তাদের দাবি, তারা সেইখানে কিভাবে গেল, নাকি আসলে এখানে অন্য কোনো গ্যাংয়েরই সদস্যরা ছিল যাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এখানে ছাত্রলীগের চিহ্নিত কমিটিতে ছিল জেলা, উপজেলা অথবা বিভাগীয় পর্যায়ে এমন কোনো নেতার অস্তিত্ব কি ছিল,
নাকি কোনো একটা গ্যাং আগে কাজ করছে ছাত্রলীগের সাথে, তারা বিভিন্ন সম্পর্ক ছিল, সেরকম একটা গ্যাংয়ের সাথে হয়তো এই ঘটনাটা ঘটে গেছে, তারপর ছাত্রলীগের নাম বলা হচ্ছে। বিষয়বস্তু কিন্তু ক্লিয়ার না, কারণ এই নিয়ে গণমাধ্যমগুলোতে টোটাল তথ্য আসে নাই। যতটুকু আসছে যে ডট গ্যাং যারা ছাত্রলীগ কর্তৃক একসময় নিয়ন্ত্রিত হইতো, তারা এই হামলার ঘটনা ঘটাই দিছে। এখন আবার এই যে গত একটা লম্বা সময় বাংলাদেশে যা কিছুই ঘটছে, ছাত্রলীগ যুবলীগ তাদের উপর কিন্তু ট্যাগিং করা হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে ঘটনার পিছনে আবার অন্য কিছু বের হয়ে আসছে। আবার এমনও হচ্ছে সারা বাংলাদেশে কমিটিকে কেন্দ্র করে এই ছাত্ররা একে অন্যের উপর কিন্তু হামলা চালাচ্ছে। গতকালকে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটছে, এটারে কিন্তু তারা আবার অস্বীকার করছে। আমরা দেখছি গণমাধ্যমে ছবি আসছে 3 জন মার খাইয়া হাসপাতালে আছে। এখন এই বিষয়গুলো কেন বললাম, যে দেখেন আমার তো মনে হয় না যে ছাত্রলীগের এই মুহূর্তে এত সাহস আছে যে কি বলা হয় যে তারা আইসা হান্নান মাসুদ সমন্বয়কদের মধ্যে টপ একজন সমন্বয়ক, তার গায়ে হাত তুলবে বা এখান থেকে মাইরা তারা চলে যাবে। তো তাদের সাথে তো দেখছি আমরা বিশাল মানুষের একটা বহর। তো ওই মানুষগুলা কই ছিল, বাকিরা যারা আছে তারা আসলে কি করছে, মাইরের পরিমাণই বা কি? হান্নান মাসুদের যে ছবি আমরা দেখছি, এখানে তো মাইরের ওই রকম থাকে না যে থেতলাই ফেলা, রক্তাক্ত করা, ওই রকম পাঞ্জাবি ছিঁড়া, কোনো কিছুই দেখি নাই। তাহলে আসলে হামলাটা কি টাইপের? গাজা ফোন দেওয়ার পর তারা এসে যখন আমাদেরকে সেখান থেকে বের করার জন্য চেষ্টা করেছিল, তখন আশপাশ থেকে ডট গ্যাং এর সদস্যরা, সাদিক আরমানরা একসাথে আমার উপর হামলা করে। মুরফায়ুব ভাই আমরা একসাথে ছিলাম, আমার উপর হামলা করে আমাকে এইখানে মেরে পাঞ্জাবি ছিঁড়ে দেয়, আমাকে প্রচুর আমরা সামনাকারীদের সাথে বলতে থেকে দ্রুত ওখানে যাই এবং রাস্তায় আমার হান্নান বাইকে সেই মোড়ে আমরা নিয়ে আসি। একটু
প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।